আমার শাশুড়ি রাতের খাবার টেবিলে বসে আমাকে বললেন, চাকরিটা ছেড়ে দাও আর তোমার ননদের বাচ্চাকে মানুষ করো, ও বড্ড ব্যস্ত থাকে। আমি হেসেই কথাটা উড়িয়ে দিলাম, কিন্তু ঠিক তখনই আমার স্বামী বলে উঠলো, পরিবার তো এমনই হয়। আমি হাতের কাটা চামচটা নামিয়ে রেখে আমার ক্যারিয়ার সম্পর্কে এমন একটা গোপন তথ্য ফাঁস করলাম যা তাদের কেউই জানতো না। মুহূর্তের মধ্যে পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। এমেলিয়া, তুমি সোমবারে তোমার পদত্যাগপত্র জমা দিয়ে দেবে। আমার শাশুড়ি মেহগনি কাঠের ডাইনিং টেবিলের উপর থেকে কথাটা এমন আত্মবিশ্বাসের সাথে বললেন যেন তিনি কোনো অভিজাত মধ্যাহ্নভোজের জন্য ফুলের অর্ডার দিচ্ছেন, কোনো নারীর জীবনকে মাঝপথে তছনছ করে দেওয়ার মতো কোনো কথাই বলছেন না। আমার শ্বশুর বাড়ির এই বিশাল ডাইনিং রুমে তখন রোস্ট করা রোজমেরি, পলিশ করা রূপার পাত্র আর দামি মোমের সুবাস ভাসছিল। মোমবাতির কাঁপতে থাকা আলো স্ফটিকের গ্লাসগুলোতে প্রতিফলিত হচ্ছিল, আর ছাদের উঁচু খিলান সেই কথাগুলো টেবিলের চারপাশে বসে থাকা সবার কানে পৌঁছে দিচ্ছিল। একটা মুহূর্তের জন্য মনে হলো আমি বোধহয় ভুল শুনেছি। এরপর ক্যারোলিন মিলার মানে আমার শাশুড়ি অত্যন্ত নাজুক ভঙ্গিতে তার ওয়াইনের গ্লাসটি তুলেন, আমার দিকে শীতল নিজ চোখ জোড়া রাখলেন এবং এমন ভাবে কথা বলতে লাগলেন যেন পুরো সিদ্ধান্তটি আগে থেকে কোনো এক বদ্ধ করে নেওয়া হয়ে গেছে, যেখানে আমার কোনো আমন্ত্রণ ছিল না। আমার শাশুড়ি ঘোষণা করলেন, ইভলিন মানে আমার ননদ বড্ড হাঁপিয়ে উঠেছে। মাতৃত্ব যে কতটা কঠিন তা আগেও কল্পনা করতে পারেনি। নিজেকে একটু সময় দিতে আর নিজের মতো করে বাস ওর মিলান যাওয়া দরকার। এমেলিয়া, তোমার কাজের সময় যেহেতু সবচেয়ে ফ্লেক্সিবল, তাই ইভলিন আবার নিজের দায়িত্ব ফিরে পাওয়ার জন্য তৈরি না হওয়া পর্যন্ত লিওকে পুরো সময় তোমাকে দেখাশোনা করতে হবে। টেবিলের ওপাশে আমার 28 বছর বয়সী ননদ তার দামি কাশ্মীর কার্ডিগানের হাতাটা ঠিক করতে করতে খানিকটা বিরক্ত মুখ করে তাকালো। তার সদ্যজাত শিশুটি তখন উপরের তলায় একজন ভাড়া করা নার্সের কাছে রয়েছে, আর আমার ননদ ইভলিন এখানে ঝাড়বাতির আলোর নিচে নিখুঁত মেকআপ, পরিপাটি ম্যানিকিউর আর বড় বড় হীরের কানের দুল নিয়ে বসে আছে, যা প্রতিটি মোমের আলোতে চকচক করে উঠছিল। তাকে কোনোভাবে ক্লান্ত দেখাচ্ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল সে কেবল কিছুটা বিরক্ত। খাবারের প্লেটের উপরেই আমার হাতটা থমকে গেল। হাতের ভারী রূপার কাটা চামচটা হঠাৎ কয়েক কেজি ভারী মনে হতে লাগলো। আমার মুখ থেকে একটা ছোট হাসি বেরিয়ে এলো, একেবারে অকৃত্রিম আর বিস্ময়ে ভরা, কারণ প্রস্তাবটা এতটাই অদ্ভুত ছিল যে আমি ভেবেছিলাম ক্যারোলিন একটা বাজে রসিকতা করছেন, এবং সত্যিটা বুঝতে পেরে টেবিলের বাকি সবাই আমার সাথেই হেসে উঠবে, কিন্তু কেউ হাসলো না। আমার শ্বশুর হ্যারিসন তার প্লেটের স্টেকটা অত্যন্ত নিখুঁত ভাবে কেটে যাচ্ছিলেন, চোখ দুটো প্লেটে নিবন্ধ, যেন কোনো পুরুষ কেবল নিজের খাবারের দিকে তাকিয়ে থাকলে জীবনের সব দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যায়। ইভলিন সামান্য কাজ ঝাঁকিয়ে আমার দিকে একটা বাঁকা হাসি দিল। ক্যারোলিন মানে আমার শাশুড়ি, তার মুখের ভাবটা অপমানে কঠোর হয়ে উঠলো। আমার নাম এমেলিয়া মিনার, আমার বয়স 33 বছর। নেথানের সাথে আমার বিয়ের বয়স প্রায় 4 বছর। নেথান আমার স্বামীর নাম। সপ্তাহে 60 ঘন্টা কাজ করার পর যখন আমি প্রচন্ড ক্লান্ত, ঠিক তখনই তার পরিবার খুব শান্তভাবে আমাকে জানিয়ে দিল যে ইভলিনের মাতৃত্বের একঘেয়েমি দূর করার জন্য আমার ক্যারিয়ার, আমার স্বাধীনতা এবং আমার ভবিষ্যৎকে বিনা বেতনে শ্রম হিসেবে উৎসর্গ করে দেওয়া হয়েছে। আমি আমার স্বামীর দিকে তাকালাম। আশা করেছিলাম যে মানুষটি আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল সে আমার নিজের আত্মপূর্ণ সমর্থনের আগেই তার পরিবারের এই অন্যায়ের কথা হয়তো বা থামিয়ে দিবে। কিন্তু নেথান আমার বাঁ পাশের একটা প্রাচীন ধাঁচের চেয়ারে বসেছিল। সে আমার দিকে না তাকিয়ে ঝুলের পাত্রের দিকে হাত বাড়ালো। তার হাতের পলিশ করা কাফলিং গুলোর আলোতে চকচক করছিল। সে আমার চোখের দিকে তাকাচ্ছিল না, শুধু আমি ডাকলাম তাকে, নেথান। সে গলা ঝাড়লো, তার জ্বরের গ্লাসের দিকে তাকালো এবং আমাদের বৈবাহিক জীবনের সবচেয়ে বেদনাদায়ক বাক্যটি অত্যন্ত শান্ত ও যুক্তিপূর্ণ গলায় উচ্চারণ করলো, এমেলিয়া, পরিবার তো এমনই হয়। আমার মনে হলো চারপাশটা যেন আমাকে চেপে ধরেছে। সে আরো বলল, ইভলিন খুব মানসিক চাপে আছে, আর তাছাড়া তোমার কাজ তো মাত্র কম্পিউটারের হিসাব নিকাশ নিয়েই। তুমি নিজেই তো সবসময় কাজের সময় নিয়ে অভিযোগ করো, আর আমাদের যে আর্থিক অবস্থা তাতে তুমি কয়েক বছর ছুটি নিলে কোনো সমস্যাই হবে না। কেবলমাত্র কম্পিউটারের হিসাব নিকাশ? নেথান তার পরিবারের সামনে আমার ক্যারিয়ারের এই ছোট আর গুরুত্বহীন রূপটাই তুলে ধরেছিল, কারণ পাবলিকের সামনে নিজেকে সবসময় বড় আর প্রভাবশালী দেখানোর জন্য আমার স্বামীর অহংকার ইগোর একটা খোরাক লাগতো। সে একটা ছোটখাটো ইনভেস্টমেন্ট ফার্ম চালাতো, যার একটা দারুণ ওয়েবসাইট, কান্ট্রি ক্লাবের ক্লায়েন্ট এবং মোটা বিজনেস কার্ড ছিল, যা দেখে মনে হতো সে ভীষণ সফল। আমিও তার বাবা মাকে বিশ্বাস করতে দিয়েছিলাম যে আমি একজন মাঝারি স্তরের অ্যাকাউন্টেন্ট, কারণ যখনই আমার আসল কাজে কথা উঠতো তখন কেউ কোনো প্রশ্ন করার আগে নেথান খুব দ্রুত আলোচনা বিষয়টা বদলে দিত। তাদের কেউই জানতো না যে আমি একজন কর্পোরেট রেস্ট্রাক্টিং কনসালটেন্ট। কোনো ধসে পড়া কোম্পানি যখন শত্রু ভাবাপন্ন ঋণ, ব্যর্থ নেতৃত্ব বা আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে, তখন তারা টিকে থাকার জন্য আমাকে চড়া দামে ভাড়া করে। তারা কেউ জানতো না যে আমার বার্ষিক আয় প্রায় 5 কোটি টাকা। তারা কেউ জানতো না যে নেথানের জীবনে প্রায় প্রতিটি বড় বড় খরচ আমার আয়ে চলে, যার মধ্যে রয়েছে তার গাড়ির মাসিক কিস্তি, আমাদের বিভিন্ন ট্যুর, বাড়ির রক্ষণাবেক্ষণ এবং ইভলিনের একের পর এক ব্যর্থ প্রজেক্টগুলোতে গোপনে টাকা পাঠানো। যখনই নেথান বলতো যে তার বোনকে আরো একটা সুযোগ দেওয়া উচিত, আমি তার কথাই মেনে নিতাম। আমি যদি চাকরি ছেড়ে দেই তবে নেথান আমাকে খাওয়াবে না, উল্টো নেথান নিজের 30 দিনের মধ্যে দেউলিয়া হয়ে রাস্তায় বসবে। আমি নেথানের নিচু করা মুখের দিকে তাকালাম, তারপর ইভলিনের তৃপ্ত মুখের দিকে এবং সবশেষে ক্যারোলিনের দিকে, যিনি অত্যন্ত শান্তভাবে অপেক্ষা করেছিলেন কখন আমি তার বশ্যতা স্বীকার করব। একজন নারী যখন অন্যের কঠোর পরিশ্রমকে পারিবারিক আনুগত্যের নামে বিনা বেতনে শ্রমে রূপান্তর করতে অভ্যস্ত হন, তখন তার মুখে এমনই ভাব থাকে। আমার বুকে এক তীব্র ক্ষোভের আগুন জ্বলে উঠল, কিন্তু আমার মা আমাকে এতটাই ভালোভাবে বড় করেছেন যে কোনো আবেগীয় বিস্ফোরণ ঘটিয়ে আমি একটা কৌশলগত মুহূর্ত নষ্ট করতে চাইনি। আমি চিৎকার করিনি, টেবিলে রুমাল ছুঁড়ে মারিনি, কখনো ক্ষমাও দাবি করিনি। আমি শুধু খুব আলতো করে আমার কাটা চামচটা চীনামাটির প্লেটের উপর রাখলাম। সেই ছোট্ট টুং শব্দটা যেন আদালতের বিচারকের হাতুড়ির মতো শোনালো। এরপর আমি আমার ওয়াইনের গ্লাসটা তুলে নিলাম, মেপে মেপে এক চুমুক দিলাম এবং ক্যারোলিনের দিকে তাকিয়ে এমন ভাবে হাসলাম যেন তিনি খুব ভেবে দেখার মতো কোনো প্রস্তাব দিয়েছেন।
আমি বললাম আমি এটা নিয়ে ভাববো। আমার পাশে নেথান একটা দীর্ঘশ্বাস ছাড়লো। তার কাঁধের স্বস্তি এতটা স্পষ্ট ছিল যে আমার প্রায় ঘুরে তার দিকে তাকাতে ইচ্ছা করছিল। ক্যারোলিন বিজয়ীর হাসিতে একবার মাথা নাড়ালেন আর ইভলিন আবার নিজের প্লেটের দিকে মনোযোগ দিল, যেন আমার জীবনটাকে খুব সুন্দরভাবে তার রুটিনের মধ্যে গুছিয়ে দেওয়া হয়েছে। তারা ভেবেছিল তারা জিতে গেছে, কিন্তু ক্যারোলিন যখন মিলানের হোটেলের কথা বলেছিল আর ইভলিনের উপরতলার নার্স থাকা সত্ত্বেও রাতের ঘুম নষ্ট হওয়ার অভিযোগ করেছিল, তখন আমার মনের গভীর একটা চিন্তা বারবার খটকা দিচ্ছিল। নেথান বড্ড সহজে হাল ছেড়ে দিয়েছে। আমার স্বামী স্বার্থপর হতে পারে, অবজ্ঞাপূর্ণ হতে পারে এবং নিজের পরিবারকে খুশি করার জন্য মরিয়া হতে পারে, কিন্তু এটা কেবল সাধারণ ভীরুতা ছিল না। সে শুধু আমার ক্যারিয়ার রক্ষা করতে ব্যর্থ হয়নি, তার আসলে দরকার ছিল যাতে আমি চাকরিটাই ছেড়ে দেই। তার শান্ত কণ্ঠস্বরের নিচে লুকিয়ে থাকা সেই মরিয়া ভাবটা এর আগে মাত্র একবারই প্রকাশ পেয়েছিল। কিন্তু আমার পেশাই হলো আত্মবিশ্বাসী উপস্থাপনার আড়ালে লুকিয়ে থাকা নড়বড়ে কাঠামো বা দুর্বলতা খুঁজে বের করা। এটা কেবল ইভলিনের বাচ্চার বিষয় ছিল না, নেথানের চেয়েও ভয়ঙ্কর কিছু লুকাচ্ছিল আমার কাছে। গ্রিনউইচের অন্ধকার আঁকাবাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ফেরার সময় চারপাশটা নেড়া গাছ আর পাথরের দেয়ালে ঘেরা ছিল। আমি গাড়ির চামড়ার স্টিয়ারিং হুইলটা এতটাই শক্ত করে ধরেছিলাম যে আমার আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে উঠেছিল। ডাইনিং টেবিলের প্রতিটি দৃশ্য আমার মাথায় ঘুরছিল। ক্যারোলিনের সেই নিশ্চিত ভাব, হ্যারিসনের আমার দিকে তাকাতে অস্বীকৃতি, আমার জীবনের উপর ইভলিনের সেই শান্ত অধিকার বোধ আর নেথানের সেই সস এগিয়ে দেওয়ার ফাঁকে আমার পুরো অস্তিত্বকে বিসর্জন দেয়া, যেন আমি তার পাশেই বসেছিলাম না। যখন আমার গাড়ির চাকা আমার নিজের বাড়ির নুড়ি পাথরের রাস্তায় এসে থামলো, ততক্ষণে শক বা ধাক্কাটা কেটে গেছে আর তার জায়গায় জমা হয়েছে এক শীতল অনুভূতি। অক্টোবরের আকাশের নিচে বাড়িটি আমার সামনে দাঁড়িয়েছিল। গ্রিনউইচের 2 একর মূল্যবান জমির উপর নির্মিত বিশাল প্রাচীন বাড়ি, স্লেট পাথরের ছাদ, তামার তৈরি নর্দমা, চওড়া জানালা, পেছনের কাছে ঘেরা বারান্দা আর শতবর্ষী ওক গাছগুলো যেন নীরব সাক্ষীর মতো সম্পত্তিটিকে পাহারা দিচ্ছিল। মিলারদের কাছে এটা ছিল জাঁকজমকপূর্ণ সম্পত্তি আর আমার কাছে এটা ছিল আমার মা। আমার মা প্রায় শূন্য থেকে বড় হয়েছিলেন। স্কুলের পর ঘর মুছে, থালা বাসন মেজে আর রাতে পড়াশোনা করে তিনি এমন এক শক্তিশালী কনসাল্টিং ক্যারিয়ার গড়ে তুলেছিলেন যা দিয়ে তিনি এই সম্পত্তিটি সম্পূর্ণ নগদ টাকায় কিনেছিলেন। যখন তিনি শেষ পর্যন্ত বাড়িটি কিনতে পেরেছিলেন, তিনি এটাকে তার বিজয় প্রতীক বলেছিলেন। তারপর বছরের পর বছর ধরে তিনি এটিকে উষ্ণতা, বই, বাগান আর একজন মানুষের আত্মমর্যাদা দিয়ে ভরিয়ে তুলেছিলেন, যিনি জানতেন এমন একটা আশ্রয়ের মালিক হওয়া কতটা আনন্দের যা কেউ কখনো কেড়ে নিতে পারবে না। 3 বছর আগে যখন অসুস্থতা তার শরীরকে দুর্বল করে দিয়েছিল, কিন্তু মনকে নয়, তিনি সম্পূর্ণ দলিলটি আমার নামে হস্তান্তর করে যান। আমার এখনো মনে আছে তিনি সানরুমে বসে আছেন, গায়ে একটা বোনার শাল জড়ানো, তার দুর্বল হাত দুটি এক কাপ চায়ের উপর আর শরতের আলো ছড়িয়ে পড়েছে কাঠের মেঝের উপর। তার কণ্ঠস্বর ছিল ক্ষীণ কিন্তু তীব্র। তিনি আমাকে বলেছিলেন, কখনো কোনো পুরুষকে তোমার আশ্রয়ের উপর নাম লিখতে দিও না এমেলিয়া। যারা জন্মসূত্রে সুবিধাভোগী পরিবারে বড় হয় তারা প্রায়ই অন্য মানুষের কঠোর পরিশ্রমকে নিজেদের ফসল হিসেবে কাটার জন্য তৈরি একটা সম্পদ বলে মনে করে। আমি তার কপালে চুমু খেয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তখন ভেবেছিলাম তার এই সতর্কতা হয়তো বা আগের প্রজন্মের অতিরিক্ত সাবধানতা মাত্র। আজ রাতে আমার স্বামীর পরিবার যখন ডাইনিং টেবিলে বসে আমার জীবনটাকে বিনা বেতনের আয়া হিসেবে ঠিক করে দিচ্ছিল, তখন আমি অবশেষে বুঝতে পারলাম আমার মা আমাকে আগে কি সংকেত দিয়ে গিয়েছিলেন। এই বাড়ির কোনো ব্যাংক ঋণ বা মর্টগেজ ছিল না, কিন্তু গ্রিনউইচের সম্পত্তির মালিক হয় এত সহজ নয়। কেবল সম্পত্তি তারাই করে যারা বছরে 50 লক্ষ টাকা কর দিতে পারে। তাছাড়া বাগান পরিষ্কার, শীতের প্রস্তুতি, মেরামত করা, ইউটিলিটি বিল এবং ইন্স্যুরেন্সের জন্য এই বাড়িটি টিকিয়ে রাখতে একটি বিশাল অঙ্কের আয়ের প্রয়োজন ছিল। বাইরে যখন বিলাসবহুল ইঞ্জিনের মৃদু শব্দ জানাল দিল, তখন বুঝলাম নেথান অবশেষে বাড়ি ফিরেছে। আমি রান্নাঘরে গিয়ে এক গ্লাস বরফ জল ঢাললাম, তারপর মার্বেল আইল্যান্ডের কাউন্টারে হেলান দিয়ে দাঁড়ালাম। সদর দরজা খুলে গেল, তার ডিজাইনার লোফার জুতো জোড়া প্রবেশদ্বারে কার্পেটে নরম শব্দ করলো এবং তারপর সে রান্নাঘরে হাজির হলো। নিজের রেশমি দামি টাইটা আগলা করতে করতে সে দেখতে বেশ সুদর্শন, পরিপাটি এবং এমন একজন পুরুষের মতো রিল্যাক্স লাগছিল, যেন এইমাত্র তার স্ত্রীর ক্যারিয়ার অন্যকে বিলিয়ে দিয়ে এসেছে। আমার মুখের ভাবটার দিকে খেয়াল না করে সে লিকার ক্যাবিনেটের দিকে গেল। সে ক্রিস্টাল গ্লাসে বরফের টুকরা ফেলতে ফেলতে বলল, এত তাড়াতাড়ি চলে এলে যে? আমি তখন জবাব দিলাম, তুমি তোমার বোনের কাছে আমার ক্যারিয়ার কুরবানি দিচ্ছিলে। তুমি কি আশা করেছিলে আমি ডেজার্ট বা মিষ্টি খাওয়ার জন্য বসে থাকবো? নেথার একটা দীর্ঘশ্বাস ফেললো এবং আমার দিকে তাকিয়ে সেই চেনা ধৈর্যশীল কৃত্রিম হাসি দিল, যে হাসিটা সে ক্লায়েন্টদের বোঝাতে ব্যবহার করতো যে একটা ইনভেস্টমেন্ট আসলে সংখ্যার চেয়ে অনেক বেশি নিরাপদ। নেথান বলল, এমিলিয়া তুমি একটু বাড়িয়েই বলছো। কেউ কাউকে এখানে কুরবানি দিচ্ছে না, মা একটা সমাধান খোঁজার চেষ্টা করছে। আর ইভলিন তো সত্যিই ডুবে যাচ্ছে। সন্তান জন্মদানের পর মানসিক অবসাদ একটা বাস্তব সমস্যা। আমি বললাম, ইভলিন তো গতকাল পুরো বিকেলটা একটা লাক্সারি স্পাতে রূপচর্চা করে কাটিয়েছে। সে ডুবে যাচ্ছে না, সে কেবল বিরক্ত। আর যদি সে সত্যিই সমস্যায় ভুগত, তবুও আমি তার আয়া নই। আমার একটা নিজস্ব ক্যারিয়ার আছে। সে হাত নেড়ে কথাটা উড়িয়ে দিল আর বলল, ওটা তো শুধুমাত্র একটা চাকরি। তুমি নিজেই তো সবসময় কাজের সময় নিয়ে ঘ্যান ঘ্যান করো। আর তোমার তো খুশি হওয়া উচিত যে তুমি একটু ধীরে সুস্থে চলার সুযোগ পাচ্ছ, লিওকে সাহায্য করতে পারছো আর ওই কর্পোরেট লাইফের ইঁদুর দৌড় থেকে একটু হাফ ছাড়তে পারছো। আমি তার গ্লাসের এম্বার রঙের তলটার দিকে তাকিয়ে রইলাম আর আমার ক্ষোভের নিচে একটা
গলায় শীতল যুক্তি দানা বাঁধতে শুরু করলো। নেথান আমাদের খরচের ব্যাপারটা যথেষ্ট জানতো। সে ভালো করে বুঝতো যে কেবলমাত্র তার একমাত্র আয়ে আমাদের এই লাইফস্টাইল বজায় রাখা অসম্ভব। সে প্রপার্টি ট্যাক্স, মেইনটেনেন্স আর নিজের গাড়ি প্রতি মাসে মোটা কিস্তির কথা জানতো, যা ক্যারোলিন ইভলিনকে মিলানে শপিং করতে পাঠাতে চাইছে বলে গায়েব হয়ে যাবে না। আমি বললাম, ধরে নেওয়া যাক আমি তোমার এই অদ্ভুত আইডিয়াটা বিবেচনা করছি। মনে করো আমি আগামীকালই পদত্যাগ করলাম, আমরা আমাদের বিলগুলো কিভাবে দেবো নেথান? সে চোখের পলক ফেললো। বোঝা গেল এমন একটা বাস্তবমুখী প্রশ্নের জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সে বলল, কি বলতে চাইছো? আমরা ঠিক চালিয়ে নিব। আমার ফার্ম খুব জলদি একটা বড় টার্নিং পয়েন্টে পৌঁছাবে। আমাদের বেশ কিছু নতুন কোম্পানি কেনা প্রক্রিয়াধীন আছে। আমি শান্তভাবে বললাম, তোমার ফার্ম তো গত 8 মাসে একটা বড় ডিলও ক্লোজ করতে পারেনি। তোমার পোর্শে গাড়ির লিজের খরচ মাসে $2000। এই সম্পত্তির মেইনটেনেন্স আর বিল অনেক বেশি। এই বাড়ি পরবর্তী প্রপার্টি ট্যাক্স দেওয়ার সময় মাত্র 6 সপ্তাহ। আমি যদি চাকরি ছেড়ে দেই তবে আমরা গ্রিনউইচ শহরকে কিভাবে ট্যাক্স দেব? তার চোখে একটা মুহূর্তের জন্য ভয়ের আভাস দেখা গেল, যা এড়িয়ে চলা অসম্ভব ছিল। সে আমার দিকে না তাকিয়ে গ্রানাইটের কাউন্টারের দিকে চোখ নামিয়ে নিল আর বলল, আমরা একটা ব্যবস্থা করে নেব। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যবস্থা? আমাদের মাঝখানে নীরবতা আরো ভারী হয়ে উঠলো। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো সে মনে মনে হিসাব করছে যে আসল ফাঁদটা না দেখে আমাকে কতটা সত্য বলা যায়। অবশেষে সে স্কসে আরেকটু চুমুক দিল এবং গা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়ালো, যেন কোনো এক চমৎকার বিজনেস প্রপোজাল দিতে যাচ্ছে। সে বলল, আসলে আমাদের এই বাড়িটা বড্ড বড়। আমরা তো কেবল দুজন মানুষ, আর এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করাটা আসলেও অবাস্তব। আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল। অবাস্তব? হ্যাঁ। আমি বাধা না দেওয়ায় সে আরো আত্মবিশ্বাস পেয়ে বলল, মা আর বাবা কয়েক সপ্তাহ আগে এটা নিয়ে কথা বলেছিল। তারা লক্ষ্য করেছেন এই বাড়ির দেখভাল করতে গিয়ে তোমার কতটা মানসিক চাপ হচ্ছে। আর বাবা সাজেস্ট করেছেন যদি তুমি কাজ বন্ধ করে দাও তবে আমরা আমাদের সম্পদ পুনর্গঠন করতে পারি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। সে দ্রুত বলে চলল, বাবা মা আমাদের কাছ থেকে বাড়িটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। আমি ফিসফিস করে বললাম, এটা আমার মায়ের বাড়ি। নেথান তড়িঘড়ি করে বলল, অবশ্যই কিছুটা ডিসকাউন্টে বা কম দামে, কারণ এটা তো পরিবারের মধ্যেই থাকবে। তারা আমাদের একটা বড় অঙ্কের টাকা একসঙ্গে দেবেন আর আমরা ডাউনটাউনে একটা সুন্দর অ্যাপার্টমেন্টে চলে যেতে পারবো। তোমাকে আর ট্যাক্স বা বাগান দেখভালের চিন্তা করতে হবে না, আর তুমি ইভলিনকে সাহায্য করার জন্য একদম ফ্রি থাকবে। সবারই লাভ হবে। ঠিক সেই মুহূর্তে ধাঁধার প্রতিটি টুকরো আমার মাথায় নিখুঁতভাবে মিলে গেল। এটা কখনোই কোনো ক্লান্ত তরুণী মায়ের গল্প ছিল না। এটা পারিবারিক অনুগত্য, সহানুভূতি বা ইভলিনকে সাহায্য করার কোনো বিষয়ও ছিল না। ক্যারোলিন আর হ্যারিসন আসলে আমার এই সম্পত্তিটা, গ্রিনউইচের 2 একর মূল্যবান জমির উপর দাঁড়িয়ে থাকা সম্পূর্ণ ঋণমুক্ত এই বিশাল বাড়িটা হাতিয়ে নিতে চেয়েছিল। আর তারা জানতো আমি যতদিন এত টাকা আয় করছি ততদিন তারা এই বাড়ির উপর থাবা বসাতে পারবে না। তাই তারা আমার আয়ের উৎস বন্ধ করা পরিকল্পনা করেছিল। তারা চেয়েছিল আমাকে কর্মক্ষেত্র থেকে তাড়িয়ে দিতে, নেথানের উপর নির্ভরশীল করতে, ট্যাক্স আর মেইনটেনেন্সের খরচ দিয়ে আমাকে কোণঠাসা করতে, যাতে আমি আর্থিক আতঙ্কে ভুগে তার বাবা মা সেই কম দামের প্রস্তাবটা লুফে নেই যখন তারা আমাকে উদ্ধার করার নাটক নিয়ে হাজির হবে। তারা আমার মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতিটুকুও চুরি করতে চেয়েছিল আর তার নাম দিয়েছিল পারিবারিক সমাধান। আর আমার নিজের স্বামী তাদের এই চুরিতে সাহায্য করেছিল। নেথান তখনও লাক্সারি অ্যাপার্টমেন্ট, সহজ জীবন আর ক্যারিয়ারের চাপ থেকে মুক্তি পাওয়ার বিষয়ে বকবক করেই যাচ্ছিল। সে জানতো না যে সে মাত্রই তাদের পুরো নোংরা প্ল্যানটা আমার সামনে ফাঁস করে দিয়েছে। সে আমার এই নিয়ন্ত্রিত নীরবতাকে আমার পরাজয় ভেবে ভুল ভেবেছিল। আমি খুব সাবধানে আমার জলের গ্লাসটি রাখলাম আর জিজ্ঞাসা করলাম, তোমরা সবাই মিলে তো ভালোই প্ল্যান করেছো তাই না? সে হাসলো। আমার কথাটাকে সে প্রশংসা মনে করেছিল আর বলল, আমি তো শুধু আমাদের ভালোর জন্য যেটা হবে সেটাই চাই এমেলিয়া, আমাদের পরিবারের জন্য। এটা নিয়ে একটু শান্ত হয়ে ঘুমাও, দেখবে সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সে এগিয়ে এসে আমার গালে একটা চুমু খেলো। তার ঠোঁট দুটো আমার চামড়ায় শুকনো কাগজের মতো ঠেকলো। তারপর সে রান্নাঘর থেকে চলে গেল এবং উপরের তলায় চলে গেল। আমাকে একা ফেলে রেখে গেল সেই বাড়িতে যা আমার মা তার সারা জীবনের রক্ত পানি করা পরিশ্রম দিয়ে গড়ে তুলেছিলেন। কয়েক মিনিটের জন্য আমি মেঝের হালকা শব্দ, রেফ্রিজারেটের মৃদু আওয়াজ আর হলের প্রাচীন ঘড়িটা টিকটক শব্দ শুনতে পেলাম, যে ঘড়িটা এমন একটা বাড়ির সময় মেপে যাচ্ছিল যা কিছু মানুষকে কোনো ডাকাত শব্দটা উচ্চারণ না করে চুরি করার শখ করছিলেন। তারা ভেবেছিল আমি একজন সাধারণ বোকা অ্যাকাউন্টেন্ট যে অপরাধবোধ, আর্থিক আতঙ্ক আর স্বামী সামান্য চাপেই ভেঙে পড়বো। কিন্তু তারা ভুল ভেবেছিল। আমি সিঁড়ির দিক থেকে মুখ ফিরিয়ে আমার অফিসের দিকে হাঁটলাম। ঘরের ভেতরে ঢুকে আমি ভারী ও কাঠের দরজাটা বন্ধ করে লক করে দিলাম। তারপর সেই ডেস্কে গিয়ে বসলাম যেখান থেকে আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে জটিল কিছু কর্পোরেট পুনর্গঠন পরিচালনা করেছি। এবার মিলার পরিবারকে দেখাতে সময় এসে গেছে যে কোনো মূল্যবান সম্পদ যখন কোনো শত্রু ভাবাপন্ন আক্রমণের মুখে পড়ে তখন আমি এমেলিয়া ডেস্কের সামনে বসে ল্যাপটপ খুললো। স্ক্রিনের আলো তার চোখে প্রতিফলিত হচ্ছিল, কিন্তু তার দৃষ্টি ছিল সম্পূর্ণ স্থির। রাগ এখন আর তার দৃষ্টিতে নেই, রাগের জায়গায় দখল করেছে হিসাব। কর্পোরেট জগতে সে বহুবার দেখেছে কোনো কোম্পানিকে দখল করার আগে শত্রুপক্ষ প্রথমে তার নগদ প্রবাহ বন্ধ করে দেয়, তারপর তাকে ঋণের চাপে ফেলে শেষে অল্প দাম দিয়ে কিনে নেয়। আজ রাতে সে বুঝতে পারলো তার নিজের সংসারেও ঠিক একই কৌশল প্রয়োগ করা হয়েছে। শুধু পার্থক্যটা হলো এখানে টার্গেট কোনো কোম্পানি নয়, টার্গেট ছিল সে নিজে। এমেলিয়া প্রথমে নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট গুলো খুললো, তারপর একে একে সব আর্থিক নথি বের করলো। মাত্র 40 মিনিটের মধ্যেই তার সামনে একটা ভয়ঙ্কর চিত্র পরিষ্কার হয়ে উঠলো। গত 18 মাসে নেথানের ব্যবসায় সে মোট $30,70,000 ঢেলেছে। কখনো অস্থায়ী ক্যাশ ফ্লো সমস্যা, কখনো বড় ক্লায়েন্ট আসছে, কখনো শেষ সুযোগ, এমন নানা অজুহাতে টাকাগুলো ব্যবহার হয়েছে। আরো ভয়ঙ্কর বিষয় হলো এই টাকার বড় অংশের কোনো লিখিত চুক্তিও নেই, অর্থাৎ আইনগতভাবে সে সেগুলো ফেরত পাওয়ার নিশ্চয়তাও রাখে না। এমেলিয়া ঠান্ডা নিঃশ্বাস ফেললো। সে নিজের ভুল বুঝতে পারলো। ভালোবাসার কারণে সে ব্যবসায়িক সতর্কতা হারিয়েছিল। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন ভেসে উঠলো, প্রেরক সারা হোল্ডার্স। সারা ছিল তার দীর্ঘদিনের আইনজীবী এবং ঘনিষ্ঠ বন্ধুদের একজন। এমেলিয়া কোনো কিছু না ভেবেই তাকে ফোন করলো। রাত 2টা
2টা বাজে। ওপাশ থেকে আধো ঘুমন্ত কণ্ঠ ভেসে এলো। এমেলিয়া বলল, আমার সংসারটা ভেঙে যাচ্ছে। 1 সেকেন্ডের মধ্যে সারার ঘুম উড়ে গেল। কি হয়েছে? এমেলিয়া পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বলল। ডিনার টেবিল, চাকরি ছাড়ার চাপ, বাড়ি বিক্রির পরিকল্পনা আর নেথানের স্বীকারোক্তি, সবকিছু। ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর সারা ধীরে ধীরে বলল, এমেলিয়া, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, কিন্তু এটা পরিকল্পিত মনে হচ্ছে। আমিও তাই ভাবছি। আরেকটা প্রশ্ন, হ্যাঁ, তোমার স্বামীর ব্যবসার আর্থিক অবস্থা তুমি শেষ কবে যাচাই করেছিলে? এমেলিয়া চুপ করে গেল। প্রশ্নটা তার মাথায় এসেছিল, কিন্তু উত্তরটা সুখকর ছিল না। প্রায় 1 বছর আগে। 1 বছর ধরে সে নেথানের কথায় বিশ্বাস করেছে। সারা এবার দৃঢ় কণ্ঠে বলল, কাল সকালে একজন ফরেনসিক অ্যাকাউন্টেন্ট নিয়োগ করো। তার আগে কোনো কাগজপত্র সই করবে না, ঠিক আছে? আর আরেকটা কথা, আজ রাত থেকে সব সম্পত্তির কাগজপত্র সেফে রাখবে। এমেলিয়ার বুকের ভেতর হালকা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। তুমি কি মনে করো ওরা কিছু করতে পারবে? আমি জানি না, সারা বলল, কিন্তু যেসব মানুষ অন্যের সম্পত্তি নিয়ে পরিকল্পনা করে তারা সাধারণত একদিনে সেটা শুরু করে না। কল শেষ হওয়ার পর এমেলিয়া সোজা নিচতলায় লাইব্রেরিতে গেল। সেখানে দেওয়ালের পিছনে একটা ডিজিটাল সেফ ছিল। তার মায়ের রেখে যাওয়া দলিল, বীমার কাগজ, ট্রাস্ট ডকুমেন্ট সব সেখানে রাখা। সেফ খুলতেই তার চোখটা আটকে গেল। ফাইলগুলো ঠিকই আছে, কিন্তু একটা অস্বাভাবিক বিষয়, ফাইলগুলো অবস্থান বদলে গেছে। এমেলিয়া নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল। সে অত্যন্ত সংগঠিত মানুষ। প্রতিটি ফাইল কোন কোণে রাখা আছে সেটাও তার মুখস্থ ছিল, কিন্তু কেউ একজন এগুলো দেখেছে। খুব সম্প্রতি এগুলো দেখা হয়েছে। তার শরীরের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। বাড়ির ভিতরে আর কে সেফের কোড জানে? উত্তরটা খুব সহজ, শুধুমাত্র নেথানই জানে। ঠিক তখনই উপরতলা থেকে পায়ের শব্দ ভেসে এলো। নেথান নিচে নামছে। এমেলিয়া দ্রুত সেফ বন্ধ করে দিল। পরের মুহূর্তেই নেথান দরজায় এসে দাঁড়ালো। তার মুখে কৃত্রিম হাসি আর বলল, এখনো ঘুমাওনি? কাজ করছি এত রাতে। আমি তখন বললাম, অভ্যাস হয়ে গেছে। নেথান কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি তো আমার কথাগুলো ভেবে দেখেছো, তাই না? এমেলিয়া শান্তভাবে হাসলো আর বলল, অবশ্যই। নেথান স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর বলল, আমি জানতাম তুমি বুঝবে। এরপর সে তার ঘরে চলে গেল, কিন্তু দরজার কাছে পৌঁছে আবার থামলো আর বলল, ও হ্যাঁ, আগামী শনিবার বাবা মা আসছেন, বাড়ির ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করতে চান। এমেলিয়ার চোখে ক্ষীণ আলো জ্বলে উঠলো। সে মনে মনে ভাবলো, তার মানে তারা এতটাই আত্মবিশ্বাসী। তারা মনে করেছে শিকার ইতিমধ্যে তাদের ফাঁদে আটকা পড়েছে। নেথান চলে যাওয়ার পর এমেলিয়া ধীরে ধীরে ডেস্কে ফিরে এলো। তারপর একটা নতুন ফোল্ডার খুললো। ফোল্ডারের নাম দিল হলিস্টিক অ্যাকুইজিশন, মিলার ফ্যামিলি। এরপর সে প্রথম নোটটা লিখলো, টার্গেট এমেলিয়া মিলার, শত্রুপক্ষ নেথান ক্যারোলিন হ্যারিসন, উদ্দেশ্য সম্পত্তি দখল, কৌশল আর্থিক নির্ভরশীলতা সৃষ্টি। নোটটি লেখা শেষ করে সে মৃদু হাসলো। মিলার পরিবার একটা বড় ভুল করেছে। তারা ভেবেছে এমেলিয়া শিকার, কিন্তু তারা জানে না যে নারীকে তারা কোণঠাসা করার চেষ্টা করছে তিনি পেশাগতভাবে বহু বিলিয়ন ডলারের কর্পোরেট যুদ্ধ জিতেছেন, আর এবার যুদ্ধটা তার ব্যক্তিগত। পরদিন সকালে সূর্যের আলো বিশাল কাচের জানালা ভেদ করে এমেলিয়ার অফিসে ঢুকছিল, কিন্তু তার চোখ ছিল ল্যাপটপের স্ক্রিনে। রাতের পর রাত জটিল কর্পোরেট জাল ভেদ করার অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল মানুষের মিথ্যা সবসময় কথায় ধরে পড়ে না, ধরা পড়ে সংখ্যায়, আর সংখ্যা কখনো মিথ্যা বলে না। সকাল 8টার মধ্যে ফরেনসিক অ্যাকাউন্টেন্ট মার্ক ডেভিস তার এনক্রিপ্টেড রিপোর্ট পাঠিয়ে দিল। এমেলিয়া কফির মগ হাতে ফাইল খুলল। প্রথম পৃষ্ঠায় চোখ পড়তেই তার ভ্রুটা কুঁচকে গেল। নেথানের কোম্পানি শুধু লোকসানে নয়, কোম্পানিটা কার্যত ধ্বংসের মুখে। গত 2 বছরে ধারাবাহিকভাবে ক্লায়েন্ট হারিয়েছে, 3টি বড় বিনিয়োগে ব্যর্থ হয়েছে, 4টি ব্যাংক ঋণের কিস্তি নিয়মিত বকেয়া রয়েছে, আর সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো কোম্পানির বিরুদ্ধে একটা গোপন মামলা চলছে। এমিলিয়ার বুকের ভেতর ধক করে উঠল। সে দ্রুত পরের পাতায় গেল। একজন সাবেক বিনিয়োগকারী অভিযোগ করেছেন যে নেথান তার অর্থ ভুল তথ্য দিয়ে সংগ্রহ করেছিল। যদি মামলায় হার হয় তাহলে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে হতে পারে। এমিলিয়া ধীরে ধীরে চেয়ারে হেলান দিল। এখন সব পরিষ্কার, নেথান শুধু অর্থকষ্টেই ছিল না, সে পুরোপুরি ডুবে যাচ্ছিল। আর ডুবে যাওয়া মানুষ যেমন ভাষার জন্য যে কোনো কিছু আঁকড়ে ধরে, নেথানও তেমনি তার মায়ের বাড়িটাকে আঁকড়ে ধরতে চাইছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল ক্যারোলিন মিলার। এমিলিয়া ঠোঁটের করে মৃদু হাসি টেনে কল রিসিভ করলো। সুপ্রভাত এমিলিয়া, সুপ্রভাত। গত রাতে ব্যাপারটা ভেবেছো? হ্যাঁ ভেবেছি। ভালো, কারণ পরিবারের স্বার্থে কখনো কখনো ত্যাগ স্বীকার করতেই হয়। এমিলিয়া জানালার বাইরে তাকালো, তারপর শান্ত গলায় বলল, আপনি ঠিকই বলেছেন, পরিবারের জন্য অনেক কিছুই করতে হয়। ক্যারোলিন সন্তুষ্ট গলায় বললেন, আমি জানতাম তুমি বুঝবে। কলটা কেটে গেল। এমিলিয়া কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাসলো, কারণ ক্যারোলিন বুঝতেই পারেনি যে তিনি এখন একজন শিকারীকে শিকার ভাবছেন। দুপুরে এমিলিয়া তার আইনজীবী সারা এবং মার্ককে নিয়ে ভিডিও কনফারেন্সে বসলো। মার্ক রিপোর্টে শেষ অংশ খুললেন আর বললেন, এখানে আরো একটা বিষয় আছে। গত 6 মাসের নেথানের ব্যক্তিগত অ্যাকাউন্টে একাধিক অস্বাভাবিক লেনদেন হয়েছে। এমিলিয়ার মুখটা গম্ভীর হয়ে গেল আর বলল, কি ধরনের? মার্ক বলল, অনেক বড় অঙ্কের নগদ উত্তোলন হয়েছে, প্রায় $4 লাখ। ঘরে নীরবতা নেমে এলো। এমিলিয়া অবাক হয়ে বলল, 4 লাখ? মার্ক মাথা নাড়ালেন। আর টাকা কোথায় গেছে তার কোনো স্পষ্ট হিসাব নেই। সারা এবার গম্ভীর স্বরে বললেন, এটা খুব খারাপ খবর। মানে টাকা লুকানো হয়েছে, নয়তোবা অন্য কোথাও সরানো হয়েছে। এমিলিয়ার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো। ইভলিন? মার্ক সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম। বিকেলের দিকে এমিলিয়া নিজে অনুসন্ধান শুরু করলো। ইভলিনের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল খুলে একের পর এক ছবি দেখতে লাগলো। মিলান, প্যারিস, দুবাই, মাইকোনাস, প্রাইভেট ইস্ট, ডিজাইনার ব্যাগ, হীরার গয়না, আর ছবিগুলোর সময়কাল ঠিক সেই সময় যখন নেথানের কোম্পানি আর্থিক সংকটে ছিল। এমিলিয়ার চোখ ধীরে ধীরে সরু হয়ে এলো। সে বুঝতে পারছিল এটা কেবল একটা পারিবারিক ষড়যন্ত্র নয়, এখানে টাকা লুকানোর খেলা চলছে। সন্ধ্যায় নেথান বাড়ি ফিরল। তার মুখে অস্বাভাবিক উচ্ছ্বাস আর বলল, দারুণ একটা খবর আছে। এমিলিয়া শান্তভাবে জিজ্ঞাসা করলো, কি খবর? সে বলল, মা বাবা শনিবারে মিটিং এর জন্য একজন রিয়েল এস্টেট অ্যাপ্রাইজার আনছেন। এমিলিয়া ভ্রু তুলল আর বলল, এত তাড়াহুড়া কেন? নেথান একটু থমকালো, তারপর বলল, আরে শুধু আনুষ্ঠানিকতা, বাড়ি তো এখনো বিক্রির জন্য তোলা হয়নি, তবুও বাজার দর জানা দরকার।
দরকার। এমেলিয়া মাথা নাড়ালো, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝে গেল তারা অনেক দূর এগিয়ে গেছে। এটা কোনো প্রস্তাব নয়, এটা আগেই তৈরি করা পরিকল্পনা। আর হয়তো তারা নিশ্চিত ছিল যে এমেলিয়া রাজি হবে। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে আবার তার অফিসে গেল। ডেস্কের ড্রয়ার খুলে মায়ের পুরনো একটা চিঠি বের করলো। চিঠির শেষে মাত্র একটি লাইন লেখা ছিল, যদি কেউ তোমার প্রাপ্য কেড়ে নিতে চায় তাকে কখনো রাগ দিয়ে নয়, সত্য দিয়ে হারাবে। এমেলিয়া ধীরে ধীরে চোখ বন্ধ করলো। তারপর ফোনটা তুলে একটা ইমেইল লিখলো, প্রাপক মিলারের পরিবারের দীর্ঘদিনের ব্যাংকার, বিষয় কনফিডেন্সিয়াল ফিনান্সিয়াল ইনকোয়ারি। ইমেইল পাঠিয়ে সে ঘড়ির দিকে তাকালো। রাত তখন 1:17 বাজে। খেলা শুরু হয়ে গেছে। আর শনিবারে পারিবারিক বৈঠকে এমন কিছু প্রকাশ পাবে যা শুধু ন্যাথান মিলার পরিবারকে স্তব্ধ করে দেবে। শনিবার সকাল, মিলার পরিবারের বহু প্রতীক্ষিত বৈঠকের দিন। সকালের আকাশটা ছিল পরিষ্কার, কিন্তু এমেলিয়ার মনে চলছিল ঝড়ের আগে সেই অদ্ভুত শান্তি। সে নিচে নামতে দেখলো ড্রয়িং রুমে ইতিমধ্যে সবাই জড়ো হয়েছে। ক্যারোলিন মিলার তার স্বভাবসুলভ আত্মবিশ্বাস নিয়ে সোফায় বসে আছেন। পাশে হ্যারিসন, হাতে কফির কাপ। ইভলিন মোবাইলে ব্যস্ত, আর নেথান বারবার ঘড়ি দেখছে। কিছুক্ষণ পর দরজার ঘন্টা বেজে উঠলো। ভেতরে ঢুকলেন একজন রিয়েল এস্টেট অ্যাপ্রাইজার এবং একজন ব্যাংক প্রতিনিধি। এমেলিয়া সব নীরবে দেখছিল। তার মনে হচ্ছিল যেন সবাই আগে থেকে কোনো নাটকের মহড়া দিয়ে এসেছে। ক্যারোলিন একটা মিষ্টি হাসি দিয়ে বলল, এমেলিয়া, আমরা শুধু সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করতে এসেছি। এমেলিয়া শান্তভাবে উত্তর দিল, অবশ্যই। অ্যাপ্রাইজার বাড়ির মূল্যায়ন করতে শুরু করলেন। প্রায় 1 ঘন্টা পর তিনি রিপোর্ট হাতে নিয়ে ফিরে এলেন আর বললেন, বর্তমান বাজার মূল্য আনুমানিক $8.7 মিলিয়ন। ঘরে হালকা বিস্ময়ে সারা পড়ে গেল। ক্যারোলিন দ্রুত বলেন, অবশ্যই, পরিবারের মধ্যে হলে তো বাজার মূল্য প্রযোজ্য হয় না, আমরা অন্যরকম সমাধান খুঁজতে পারি। এমেলিয়া এবার প্রথমবারের মতো সরাসরি তার দিকে তাকালো আর বলল, তাহলে কত দিতে চান আপনারা? ক্যারোলিন প্রস্তুত উত্তর দিল। সে বলল, $4 মিলিয়ন নগদ। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। এমেলিয়া মনে মনে হাসল। অর্ধেকেরও কম দাম, ঠিক যেমনটা সে অনুমান করেছিল। নেথান দ্রুত যোগ করলো, এটা আসলে তোমার সুবিধার জন্যই, তুমি আর কাজ করতে বাধ্য থাকবে না। এমেলিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর বলল, বুঝলাম। তারপর পাশের টেবিল থেকে নিজের ফাইলটা তুলে নিল। সেই মুহূর্তে ঘরের পরিবেশটাই বদলে গেল, কারণ যারা এমিলিয়াকে ভালোভাবে চিনতো তারা জানতো যে সে যখন ফাইল নিয়ে দাঁড়ায় তখন কারোর জন্য ভালো কিছু অপেক্ষা করে না। সে বলল, বাড়ি বিক্রির আগে আমার মনে হয় কয়েকটা তথ্য পরিষ্কার হওয়া দরকার। নেথানের মুখের হাসি মিলিয়ে গেল আর বলল, এমিলিয়া, এখন এটা কি? তখন এমিলিয়া বলল, হ্যাঁ, এখনই। তার কণ্ঠ এতটাই শান্ত ছিল যে বাধা দিতে পারলো না কেউ। সে প্রথমে কাগজটা বের করলো। নেথানের কোম্পানির বর্তমান ঋণ $2.8 মিলিয়ন। হ্যারিসনের হাতের কফির কাপ থেমে গেল। কি? নেথান ফ্যাকাশে হয়ে গেল আর বলল, এগুলো ব্যক্তিগত নথি। এমিলিয়া তাকে উপেক্ষা করলো। গত 8 মাসে কোম্পানি একটি বড় চুক্তিও পায়নি। ক্যারোলিনের হাসি অদৃশ্য হয়ে গেল। নেথান, এটা কি সত্যি? কোনো উত্তর এলো না। এমিলিয়া দ্বিতীয় কাগজটা তুললো। আরো আছে। ঘরের সবাই তার দিকে তাকিয়ে আছে। কোম্পানির বিরুদ্ধে বর্তমানে একটা প্রতারণা সংক্রান্ত মামলাও চলছে। এবার হ্যারিসন প্রায় চিৎকার করে উঠলেন আর বললেন, কি বলছো তুমি? নেথানের কপালে ঘাম জ্বলতে শুরু করেছে। বহু বছরের মধ্যে প্রথমবারের মতো হ্যারিসনের গলায় রাগ শোনা গেল, কিন্তু এমিলিয়া এখনো শেষ করেননি। সে তৃতীয় ফাইলটা খুললো আর বলল, গত 6 মাসে নেথানের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে $4 লাখ নগদ উত্তোলন হয়েছে। ইভলিন হঠাৎ সোজা হয়ে বসলো। এমিলিয়ার চোখ সেটা এড়োলো না। সে বলল, মজার ব্যাপার হলো টাকার কোনো হিসাব পাওয়া যায়নি। ঘরে এমন এক নীরবতা নেমে এলো যেন কেউ শ্বাস নিতে পারছে না। তারপর ব্যাংক প্রতিনিধি গলা পরিষ্কার করলেন আর বললেন, আসলে আমি মনে করি এখন আরেকটা তথ্য জানানো দরকার। সবাই তার দিকে তাকালেন। লোকটি ফাইল খুললেন আর বললেন, গত সপ্তাহে মিস্টার নেথান মিলার এই সম্পত্তিকে জামানত হিসেবে ব্যবহার করে একটা ব্যক্তিগত ঋণের সম্ভাবনা সম্পর্কে আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন। এমিলিয়া স্থির হয়ে রইল, কিন্তু বাকিরা যেন জমে গেল। ক্যারোলিন প্রথমে কিছুই বুঝতে পারলেন না আর বললেন, কি বলতে চাইছেন? ব্যাংকার বললেন, তিনি ধারণা দিয়েছিলেন যে সম্পত্তিটি দম্পতির যৌথ নিয়ন্ত্রণে আছে, কিন্তু এটা মিথ্যা কথা। এবার ক্যারোলিন ধীরে ধীরে নেথানের দিকে ফিরলেন আর বললেন, তুমি কি করেছো? নেথানের মুখ সাদা হয়ে গেছে। হ্যারিসন উঠে দাঁড়ালেন আর বললেন, তুমি আমাদের বলেছিলে বাড়িটা তোমাদের দুজনের নামে, তুমি আমাদেরকে মিথ্যা বলেছো। এমিলিয়া শান্তভাবে শেষ কাগজটি টেবিলের উপর রাখলো। সেটি ছিল বাড়ির মূল দলিল। সেখানে শুধুমাত্র একটি নামই লেখা ছিল, এমিলিয়া মিলার। শতভাগ মালিকানা, কোনো যৌথ দত্ত নেই, কোনো দাবি নেই, কোনো অধিকার নেই। এমিলিয়া ধীরে ধীরে চারপাশে তাকালো। এই বাড়ি আমার মায়ের ছিল, তার কণ্ঠ দৃঢ়, তিনি এটি আমাকে দিয়ে গেছেন। সে নেথানের দিকে তাকালো এবং আমি আবার বলছি, কেউ এটি বিক্রি করার অধিকার রাখে না। ক্যারোলিন সোফায় বসে পড়লেন। মনে হচ্ছিল তার পৃথিবীটা হঠাৎ কেঁপে উঠেছে, কিন্তু আসল ধাক্কা তখনও বাকি ছিল। ঠিক তখনই এমিলিয়ার ফোনে একটা নতুন ইমেইল এসে পৌঁছালো। প্রেরক ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট মার্ক ডেভিস, সাবজেক্ট আর্জেন্ট হিডেন ট্রান্সফার লোকেটেড। এমিলিয়া মেইল খুললো। 2 সেকেন্ড পড়লো, তারপর ধীরে ধীরে মাথা তুললো। নেথানের দিকে তাকালো। আজ প্রথমবারের মতো তার মুখে ঠান্ডা বিপজ্জনক হাসি ফুটে উঠলো, কারণ অবশেষে সে খুঁজে পেয়েছে সে $4 লাখ কোথায় গেছে। আর উত্তরটা এতটাই বিস্ফোরক ছিল যে পুরো মিলার পরিবার ভেঙে পড়তে চলেছে। বাতাস যেন জমে গিয়েছিল। সবার চোখ তখন এমিলিয়ার হাতে ধরা ফোনের দিকে। ক্যারোলিনের মুখটা ফ্যাকাশে, হ্যারিসনের চোয়াল শক্ত, ইভলিনের আঙুল কাঁপছে, আর নেথান, তার চোখে সেই আতঙ্ক যা একজন মানুষ তখনই অনুভব করে যখন সে বুঝতে পারে তার সব গোপন কথা প্রকাশ হতে চলেছে। এমিলিয়া ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলো। হ্যারিসন জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কয়েক সেকেন্ড নীরব থাকার পর এমিলিয়া বলল, মার্ক টাকার অবস্থান খুঁজে পেয়েছে। নেথান সঙ্গে সঙ্গে উঠে বলল, এটা ব্যক্তিগত বিষয়। এমিলিয়া শান্ত গলায় বলল, ও, এখন এটা ব্যক্তিগত বিষয় হয়ে গেছে না? যখন আমার বাড়ি বিক্রির পরিকল্পনা হচ্ছিল তখন তো বিষয়টা পারিবারিক ছিল। কেউ কোনো কথা বললো না। এমিলিয়া টেবিলের উপর ফোনটা রাখলো আর বলল, $4 লাখ কোনো ব্যবসায়িক অ্যাকাউন্টে যায়নি। হ্যারিসন কপাল কুঁচকে বলল, তাহলে কোথায় গেছে? এমিলিয়া উত্তর দিল, একটা ট্রাস্ট ফান্ডে। ঘরে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। ক্যারোলিন অবাক হয়ে বললেন, ট্রাস্ট ফান্ড? কার
নামে? এমিলিয়া এবার সরাসরি ইভলিনের দিকে তাকালো। ইভলিনের মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে গেল আর সে বলল লিও মিলারের নামে। ঘরটা যেন বিস্ফোরিত হলো। কি? হ্যারিসন চিৎকার করে উঠল। ক্যারোলিন হতবাক। ইভলিন চোখ নামিয়ে ফেলল। আর নেথান সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সবাই বুঝে গেল এটাই সত্যি। এমিলিয়া ধীরে জিজ্ঞাসা করলো, তুমি আমার টাকা তোমার বোনের ছেলের জন্য সরিয়ে রেখেছো? নেথান শুকনো গলায় বলল, আমি শুধু ভবিষ্যৎ নিরাপদ করতে চেয়েছিলাম। কার ভবিষ্যৎ? কোনো উত্তর নেই। হ্যারিসন এবার তার ছেলের দিকে এগিয়ে গেলেন আর বললেন, তুমি আমাদের বলেছিলে তোমার ব্যবসা স্থিতিশীল আর তুমি $4 লাখ লুকিয়ে রেখেছো। ইভলিন হঠাৎ বলে উঠল, ওটা লিওর জন্য। হ্যারিসন গর্জে উঠলেন, চুপ করো। জীবনে প্রথমবার সম্ভবত তিনি নিজের মেয়ের উপর এমন ভাবে চিৎকার করলেন। ক্যারোলিন সোফায় বসে পড়লেন। তোমরা আমাদের কিছুই বলনি। ইভলিনের চোখ ভিজে বলল, মা আমরা ভেবেছিলাম পরে বলবো। এমিলিয়া ঠান্ডা স্বরে বলল, হ্যাঁ পরেই বলবা, যখন বাড়িটা বিক্রি হয়ে যেত। তারপর ঘরটা আবার নীরব হয়ে গেল। তারপর দ্বিতীয় ইমেইলটা খুললো। মার্ক আরো একটা তথ্য পাঠিয়েছে আর এই তথ্যটা পুরো খেলাটাই বদলে দিল। এমিলিয়া ধীরে ধীরে পড়তে শুরু করলো। ট্রাস্ট ফান্ড তৈরির সময় অর্থের উৎস হিসেবে নেথান ঘোষণা করেছে যে টাকাগুলো তার ব্যক্তিগত সঞ্চয় থেকে এসেছে। ব্যাংকার সঙ্গে সঙ্গে মুখ তুলে তাকালেন আর বললেন, এটাই তো মেইন সমস্যা। হ্যারিসন বলল, কেন? ব্যাংকার ব্যাখ্যা করলেন, কারণ কোম্পানির ঋণ বকেয়া থাকলে এবং মামলা চলমান অবস্থায় ব্যক্তিগত সম্পদ গোপন করা হলে এটা আদালতের নজরে প্রতারণা হিসেবে বিবেচিত হতে পারে। ঘরে সবাই জমে গেল। নেথানের ঠোঁট শুকিয়ে গেল আর বলল, না ব্যাপারটা সেরকম না। এমিলিয়া জিজ্ঞাসা করলো, তাহলে কেমন? কোনো উত্তর নেই। ব্যাংকার এবার আরো কঠিন গলায় বললেন, যদি তদন্ত শুরু হয় তাহলে সম্পদ গোপনের অভিযোগ উঠতে পারে। মানে ঋণদাতা দাবি করতে পারে যে সম্পদ ইচ্ছাকৃতভাবে সরিয়ে রাখা হয়েছে। ইভলিনের মুখ সাদা হয়ে গেল। লিওর নামে রাখা সেই ট্রাস্ট ফান্ড হঠাৎ আশীর্বাদ নয়, বিপদ হয়ে দাঁড়ালো। এমিলিয়াও তখন শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত, কারণ সে জানতো আসল যুদ্ধ এখনো শেষ হয়নি। ঠিক তখনই সারা হোল্ডারসনের মেসেজ এলো, আমি কোর্ট থেকে রেকর্ড চেক করেছি। মামলাটা তোমাকে যা বলা হয়েছে তার চেয়েও বড়। জরুরি কথা বলতে হবে। এমিলিয়ার বুকের ভেতর একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়লো। সে সঙ্গে সঙ্গে কল করলো। কয়েক সেকেন্ড পর সারা ফোনটা ধরলো। এমিলিয়া, তুমি বসে আছো? হ্যাঁ ভালো, ঠিক আছে। তাহলে গভীর শ্বাস নিয়ে বলল, মামলায় শুধু নেথানের কোম্পানি নেই। এমিলিয়ার ভ্রুটা কুঁচকে গেল। তাহলে বাদীপক্ষ দাবি করছে যে কিছু আর্থিক নথিতে তোমার নাম ব্যবহার করা হয়েছে। তোমার স্বাক্ষরের ডিজিটাল কপি কয়েকটি নথিতে পাওয়া গেছে। এমিলিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল, নেথানের দিকে তাকালো আর প্রথমবারের মতো তার চোখে সত্যিকারের রাগ জ্বলে উঠলো। নেথান, তার কণ্ঠ ফিসফিসের মতো, তুমি কি আমার নাম ব্যবহার করেছো? নেথানের মুখ থেকে রক্ত সরে গেল। সে কিছু বলল না, কিন্তু তার নীরবতাই সব বলে দিল। এমিলিয়া বুঝে গেল এটা শুধু সম্পত্তি দখলের পরিকল্পনা নয়, এটা জালিয়াতি এবং সম্ভবত অপরাধ। আর এখন তার স্বামী শুধু তার মায়ের বাড়ি নয়, তার পেশাগত সুনামও ধ্বংসের ঝুঁকিতে ফেলেছে। এমিলিয়া ধীরে ধীরে ফাইলটা বন্ধ করলো। তারপর সবার সামনে একটাই বাক্য বলল, আজ থেকে এই বিষয়টা আর পারিবারিক নয়। সে ফোন তুলে সারাকে ফোন করলো। প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা শুরু করো সারা। নেথান হঠাৎ এক পা এগিয়ে এলো আর বলল, এমিলিয়া প্লিজ। কিন্তু এবার অনেক দেরি হয়ে গেছে, কারণ যে নারী এতদিন পরিবার বাঁচানোর চেষ্টা করছিল সে অবশেষে বুঝে গেছে পরিবার বলে আর কিছু অবশিষ্ট নেই। ক্যারোলিন কাপা গলায় বললেন, এসব কথা বাইরে গেলে আমাদের পরিবারের সম্মান শেষ হয়ে যাবে। এমিলিয়া ধীরে ধীরে তার দিকে তাকালো আর বলল, যেদিন আপনারা আমার জীবন, আমার ক্যারিয়ার আর আমার মায়ের স্মৃতিকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেদিনই সম্মানের কথা ভাবা উচিত ছিল আপনাদের। ঠিক তখনই সামনের দরজার ঘন্টা বেজে উঠলো। সবাই চমকে উঠলো। হাউস ম্যানেজার দরজা খুলতে ভেতরে ঢুকলেন দুজন ব্যক্তি। একজন স্যুট পরা মধ্যবয়স্ক ভদ্রলোক আর একজন তদন্তকারী কর্মকর্তা। স্যুট পরা ভদ্রলোক নিজের পরিচয় দিলেন, আমি ড্যানিয়েল ক্রস, আদালতে নিযুক্ত ফরেনসিক তদন্তকারী। নেথানের মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। এখানে কেন? ড্যানিয়েল শান্তভাবে একটা ফাইল বের করলেন আর বললেন, মিস্টার নেথান মিলার, আপনার কোম্পানির আর্থিক অনিয়ম সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে কিছু নথি সংগ্রহ করতে এসেছি। ইভলিন প্রায় বসে পড়ল। হ্যারিসন নিজের কপালে হাত দিলেন আর ক্যারোলিন যেন প্রথমবারের মতো বুঝলেন এটা কোনো পারিবারিক ঝগড়া নয়, এটা এখন আইনের বিষয়। তদন্ত শুরু হতে বেশি সময় লাগলো না। পরবর্তী 3 সপ্তাহে একের পর এক তথ্য বেরিয়ে আসতে লাগলো। নেথান শুধু এমিলিয়া স্বাক্ষর জাল করেনি, সে বিনিয়োগকারীদের কাছেও ভুয়া আর্থিক তথ্য দিয়েছিল। কোম্পানি লোকসান লুকিয়েছিল, ঋণের প্রকৃত পরিমাণ গোপন রেখেছিল, এমনকি কিছু বিনিয়োগ আকর্ষণ করার জন্য এমিলিয়ার পেশাগত পরিচয় ব্যবহার করেছিল, যদিও সে এসবের কিছুই জানতো না। সবচেয়ে বড় ধাক্কা এলো যখন তদন্তকারীরা নিশ্চিত করলেন এমিলিয়া কোনো প্রতারণার সঙ্গে জড়িত নয়, বরং সে নিজেও প্রতারণার শিকার। এই ঘোষণা তার পেশাগত সুনাম পুরোপুরি রক্ষা করলো। এরপর ঘটনাগুলো দ্রুত এগোতে লাগলো। নেথানের কোম্পানি দেউলিয়া ঘোষণার আবেদন করলো। বেশ কয়েকজন বিনিয়োগকারী মামলাও করলেন। ব্যাংক সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু করলো। আর নেথান সে প্রতিদিন আরো ভেঙে পড়তে লাগলো। এক সন্ধ্যায় সে বাড়িতে এসে এমিলিয়ার সামনে দাঁড়ালো আর বলল, আমি ভুল করেছি, আমি সব ঠিক করে দিতে চাই। এমিলিয়া বলল, সবকিছু ঠিক হয় না নেথান, আমি তোমাকে ভালোবাসতাম। এমিলিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হয়তো তুমি আমাকে সম্মান করনি। এই কথার কোনো উত্তর নেথানের কাছে ছিল না। 2 মাস পরে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হলো। নেথান বাড়ি ছেড়ে চলে গেল। এমিলিয়া কোনো প্রতিশোধ দেয়নি, কোনো নাটক করেনি, সে শুধু সত্যকে সামনে এনেছিল আর সত্যই বাকিটা করেছে। 1 বছর পর শরতের বিকেল, সেই বাড়ির একটা সানরুমে এমিলিয়া বসে আছে, যেখানে একদিন তার মা বসে তাকে সতর্ক করেছিলেন। আর এখনো এটা তার নিজেরই বাড়ি। টেবিলের উপর রাখা ছিল একটা নতুন প্রকল্পের নথি। এমিলিয়া এখন নিজের কনসাল্টিং প্রতিষ্ঠান শুরু করেছে। কোম্পানিটি দ্রুত সাফল্য পাচ্ছে। ঠিক তখন ফোনে একটা বার্তা এলো, প্রেরক সারা, আজ তোমার মায়ের জন্মদিন, ভাবলাম মনে করিয়ে দেই। এমিলিয়ার চোখটা জলে ভিজে উঠলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সানরুমের দেয়ালে টাঙানো মায়ের ছবির সামনে গিয়ে থামলো। অনেকক্ষণ চুপচাপ ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল, মা, আমি বাড়িটা রক্ষা করতে পেরেছি। জানালার বাইরে হালকা বাতাস বইছিল,
মনে হলো যেন কোথাও থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসছে। আমি জানতাম তুমি পারবে। অ্যামেলিয়া মৃদু হাসলো, কারণ শেষ পর্যন্ত সে শুধু বাড়িটাই বাঁচায়নি, সে নিজের আত্মসম্মান বাঁচিয়েছে, নিজের স্বাধীনতা বাঁচিয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে প্রমাণ করেছে একজন নারীর সবচেয়ে বড় শক্তি তার রাগ নয়, তার সচেতনতা। যারা তাকে দুর্বল ভেবেছিল তারা শেষ পর্যন্ত হারিয়ে গেছে নিজেদের লোভের কাছে।